রাত গভীর। দক্ষিণ এশিয়ার বিশাল একটি ডিজিটাল মানচিত্র আলোকিত হয়ে আছে একটি ওয়ার রুমের দেয়ালে। মানচিত্রের মাঝখানে ছোট্ট একটি দেশ, বাংলাদেশ। চারদিকে শক্তিধর রাষ্ট্র, পরমাণু অস্ত্রধারী সামরিক শক্তি, বিশাল সেনাবাহিনী আর আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা। প্রথম দেখায় অনেকেরই মনে হতে পারে এই ছোট্ট দেশটি যেন বিশাল শক্তিগুলোর মাঝখানে আটকে থাকা এক ভূখণ্ড। কিন্তু যদি বলা হয় এই ছোট্ট দেশটি দক্ষিণ এশিয়ার এমন একটি কৌশলগত কেন্দ্র যেখানে ভুল একটি সামরিক সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য। যদি বলা হয় বাংলাদেশের মানচিত্র শুধু একটি ভূখণ্ড নয়, এটি এমন এক প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা যার প্রতিটি নদী, প্রতিটি জলাভূমি, প্রতিটি পাহাড় আর প্রতিটি জনপদ যুদ্ধের সময় ভিন্ন এক অর্থ বহন করে। তাহলে কি সেটি অতিরঞ্জিত হবে, নাকি এটাই রাজনীতির সবচেয়ে বড় বাস্তবতা? আজ আমরা খুঁজে দেখব বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, তার সামরিক বাস্তবতা, তার ইতিহাস এবং সেই সব কারণ যেগুলো অনেক সামরিক বিশ্লেষকের মতে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম জটিল যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারে। অনেকেই একটি ভুল করেন, তারা শুধু মানচিত্রের আকার দেখেন, কিন্তু সামরিক কৌশলবিদরা কখনোই শুধু আয়তন দেখেন না। তারা দেখেন কোথায় নদী, কোথায় পাহাড়, কোথায় সরবরাহ লাইন, কোথায় জনঘনত্ব আর কোথায় এমন ভূপ্রকৃতি যা একটি বড় সেনাবাহিনীকেও ধীর করে দিতে পারে। এই হিসাবেই বাংলাদেশের অবস্থান একেবারেই আলাদা। ভারতের পূর্ব সীমান্ত বঙ্গোপসাগরের প্রবেশদ্বার, উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা, মিয়ানমার, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশপথ, সবকিছুর মাঝখানে রয়েছে বাংলাদেশ। এ কারণেই আন্তর্জাতিক কূটনীতি, সামরিক পরিকল্পনা এবং আঞ্চলিক নিরাপত্তা আলোচনায় বাংলাদেশের গুরুত্ব গত কয়েক দশকে ধারাবাহিকভাবে বেড়েছে। বাংলাদেশকে শুধু একটি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখলে ভুল হবে। এটি একই সঙ্গে একটি বাণিজ্য করিডোর, একটি সামুদ্রিক প্রবেশদ্বার, একটি কৌশলগত বাফার এবং দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক কেন্দ্র। কিন্তু শুধু অবস্থানই কি একটি দেশকে শক্তিশালী করে? উত্তর হল না। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে তার মানচিত্রের ভেতরেই। একটি মানচিত্র যা প্রথম দেখায় শান্ত, কিন্তু সামরিক বিশ্লেষকের টেবিলে বসলে সেটি রূপ নেয় এক জটিল প্রতিরক্ষা ব্যবস্থায়। আর সেই কারণেই বাংলাদেশকে বুঝতে হলে শুধু রাজনীতি নয়, বুঝতে হবে এই দেশের নদীকে, বুঝতে হবে কাদামাটিকে, বুঝতে হবে বর্ষাকে, আর বুঝতে হবে এই দেশের মানুষের ইতিহাসকে। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। I wanted to tell the world what was happening, and I went up the air in the evening and I made the declaration. বাংলাদেশের সবচেয়ে বড় দুর্গ কোনো কংক্রিটের দেয়াল নয়, বাংলাদেশের সবচেয়ে বড় দুর্গ বাংলাদেশ নিজেই। একটি দেশকে রক্ষা করার জন্য সব সময় হাজার হাজার ট্যাঙ্ক, শত শত যুদ্ধবিমান কিংবা অসংখ্য ক্ষেপণাস্ত্রই সবচেয়ে বড় শক্তি নয়। কখনো কখনো একটি নদী, একটি পাহাড়, একটি জলাভূমি, এমনকি একটি দীর্ঘ বর্ষাকালও হয়ে উঠতে পারে সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা। আর এখানেই বাংলাদেশের গল্পটা অন্য সবার থেকে আলাদা। পৃথিবীর মানচিত্রে খুব কম দেশই আছে যেখানে এত অল্প আয়তনের মধ্যে প্রকৃতি এত বৈচিত্র্যময় প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। বাংলাদেশের বুক চিরে প্রবাহিত হয়েছে শত শত নদী। এই নদীগুলো শুধু দেশের অর্থনীতির প্রাণ নয়, যুদ্ধের সময় এগুলো রূপ নিতে পারে বিশাল প্রাকৃতিক বাধায়। সামরিক কৌশলে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, মোবিলিটি, অর্থাৎ একটি বাহিনী
কত দ্রুত সামনে এগোতে পারে, কিন্তু বাংলাদেশের ভূপ্রকৃতি সেই গতিকেই প্রশ্নের মুখে দাঁড় করায়। একটি নদী পার হতে হলে দরকার সেতু, সেতু না থাকলে দরকার ভাসমান ব্রিজ, আর সেই ব্রিজ তৈরি করতে লাগে সময়। আর যুদ্ধক্ষেত্রে সময়ই সবচেয়ে মূল্যবান অস্ত্র। শুধু নদীই নয়, বর্ষা শুরু হলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল পানিতে তলিয়ে যায়। যেখানে সাধারণ মানুষ নৌকায় চলাচল করে, সেখানে ভারী সাজোয়া যান বা ট্যাঙ্কের অগ্রসর হওয়া অনেক কঠিন হয়ে পড়ে। কাদা, জলাবদ্ধতা এবং নিচু জমি সব মিলিয়ে কিছু এলাকায় ভারী সামরিক যান পরিচালনা জটিল হয়ে উঠতে পারে। অন্যদিকে দেশের পূর্বাঞ্চলে রয়েছে পাহাড়ি এলাকা, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের দুর্গম ভূপ্রকৃতি, ঘন বন এবং আঁকাবাঁকা সড়ক যে কোনো সামরিক অভিযানে আলাদা ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এ কারণেই সামরিক বিশ্লেষকরা বারবার বলেন, বাংলাদেশের প্রতিরক্ষা শুধু সেনাবাহিনীর কাঁধে নয়, বাংলাদেশের প্রতিরক্ষায় নীরব ভূমিকা রাখে তার প্রকৃতিও। আর ইতিহাস বলছে, যেসব যুদ্ধক্ষেত্রে প্রকৃতি প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে, সেখানে সংখ্যায় বড় হওয়া বাহিনীও বহুবার বিপাকে পড়েছে। ভিয়েতনামের জঙ্গল, আফগানিস্তানের পাহাড়, ইউক্রেনের কাদামাটি আর দক্ষিণ এশিয়ায় সেই আলোচনায় প্রায়ই উঠে আসে বাংলাদেশের নদী নির্ভর ভূপ্রকৃতির কথাও। তবে শুধু প্রকৃতি দিয়ে কোনো যুদ্ধ জেতা যায় না। একটি দেশের সবচেয়ে বড় শক্তি তখনই তৈরি হয় যখন সেই ভূপ্রকৃতির সঙ্গে মিশে যায় মানুষের ইচ্ছা শক্তি। আর বাংলাদেশের ইতিহাস সেই গল্পই বলে। বাংলাদেশের প্রতিরোধের গল্প শুরু হয়নি 1971 সালে। এর শিকড় আরও অনেক গভীরে। শত শত বছর ধরে এই ভূখণ্ডে এসেছে সাম্রাজ্য, এসেছে শাসক, এসেছে দখলদার, কিন্তু খুব কম মানুষই দীর্ঘদিন ধরে এই বাংলার মানুষের ইচ্ছাশক্তিকে পরাজিত করতে পেরেছে। প্রশ্ন হলো, কেন? একটি দেশের সামরিক শক্তি শুধু তার অস্ত্রের উপর নির্ভর করে না, নির্ভর করে তার মানুষের মনোবলের উপর। আর সেই মনোবল তৈরি হয় ইতিহাস থেকে। বাংলাদেশের ইতিহাসের দিকে তাকালে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, এই ভূখণ্ডের মানুষ কখনো সহজে পরাজয় মেনে নেওয়ার জাতি নয়। শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলে এসেছে বিভিন্ন সাম্রাজ্য, দিল্লির সুলতান, মুঘল শাসক, ইউরোপীয় ঔপনিবেশিক শক্তি। প্রত্যেকেই কোনো না কোনো সময় বাংলাকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চেয়েছে, কিন্তু ইতিহাস বলছে বাংলা শাসন করা আর বাংলাকে নিঃশর্তভাবে বশ বানানো, এই দুই বিষয় কখনোই এক ছিল না। বিভিন্ন সময়ে বিদ্রোহ হয়েছে, কৃষক বিদ্রোহ, ফকির সন্ন্যাসী আন্দোলন, স্থানীয় জমিদারদের প্রতিরোধ এবং পরে ব্রিটিশ বিরোধী আন্দোলন। প্রতিবারই দেখা গেছে চাপ যত বেড়েছে, প্রতিরোধও তত বেড়েছে। এই ভূখণ্ডের মানুষের চরিত্র বোঝাতে মধ্যযুগের কিছু ঐতিহাসিক গ্রন্থে বাংলাকে বিদ্রোহপ্রবণ অঞ্চল হিসেবেও উল্লেখ করা হয়েছে, যদিও সেই বর্ণনাগুলো তাদের নিজস্ব সময় ও রাজনৈতিক প্রেক্ষাপটে লেখা। তবু একটি বিষয় পরিষ্কার, বাংলা কখনো সহজ শাসনের ভূখণ্ড ছিল না। কিন্তু বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় অধ্যায় শুরু হয় 1971 সালে, 9 মাসের মুক্তিযুদ্ধ। একদিকে ছিল সুসজ্জিত নিয়মিত বাহিনী, অন্যদিকে ছিল সীমিত অস্ত্র নিয়ে লড়াই করা মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষ। সংখ্যায় কিংবা অস্ত্রের সমান ছিল না দুই পক্ষ, কিন্তু একটি বিষয় ছিল স্বাধীনতার ইচ্ছা। আর ইতিহাস বহুবার প্রমাণ করেছে, নিজের মাটি রক্ষার সংকল্প অনেক সময় আধুনিক অস্ত্রের শক্তিকেও চ্যালেঞ্জ জানাতে পারে। আজও বাংলাদেশের সামরিক দর্শনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হল, প্রতিরক্ষা শুধু সেনাবাহিনীর দায়িত্ব নয়, জাতীয় নিরাপত্তা একটি সমগ্র জাতির দায়িত্ব। এই চিন্তাধারা দেশের নিয়মিত বাহিনীর পাশাপাশি রিজার্ভ সক্ষমতা, সীমান্ত নিরাপত্তা এবং দুর্যোগকালীন সংগঠনগুলোকেও গুরুত্বপূর্ণ করে তুলেছে। কিন্তু ইতিহাস আর মনোবল থাকলে কি যথেষ্ট? একবিংশ শতাব্দীর যুদ্ধ তো আর শুধু মানুষের সাহসে জেতা যায় না, প্রয়োজন আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তি, কৌশল এবং সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা। আর ঠিক সেখানেই আসে বাংলাদেশের বর্তমান সামরিক সক্ষমতার প্রশ্ন। বাংলাদেশের প্রতিরক্ষা নিয়ে আলোচনা শুরু হলেই অনেকের চোখে প্রথমে ভেসে ওঠে সেনাবাহিনীর ছবি।
কিন্তু বাস্তবে একটি রাষ্ট্রের নিরাপত্তা তার চেয়ে অনেক বড় একটি কাঠামোর ওপর দাঁড়িয়ে থাকে। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। দেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, এই 3 বাহিনী মিলে গড়ে উঠেছে মূল প্রতিরক্ষা শক্তি। সীমান্ত নিরাপত্তায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। উপকূলীয় নিরাপত্তায় কাজ করে কোস্ট গার্ড। অভ্যন্তরীণ নিরাপত্তায় রয়েছে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। এছাড়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও জরুরি পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালনের জন্য প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন। গত 1 দশকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে আধুনিকায়নের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন যুদ্ধজাহাজ, আধুনিক রাডার, বিমান প্রতিরক্ষার সক্ষমতা, নজরদারি প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা এবং দেশীয় প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন, এসব ক্ষেত্রেও কাজ হয়েছে। যদিও বাংলাদেশের সামরিক বাজেট বিশ্বের বড় শক্তিগুলোর তুলনায় অনেক ছোট, তবুও প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে একটি দেশের নিরাপত্তা কেবল বাজেটের উপর নির্ভর করে না। ভূপ্রকৃতি, কৌশল, লজিস্টিক এবং যুদ্ধের উদ্দেশ্য, এসবও সমান গুরুত্বপূর্ণ। আর এই কারণেই বাংলাদেশকে নিয়ে যে কোনো সামরিক বিশ্লেষণ শুরু হয় একটি প্রশ্ন দিয়ে: এই দেশের ভূপ্রকৃতি ও জনঘনত্ব বিবেচনায় একটি বড় আক্রমণ পরিচালনা করা বাস্তবে কতটা সহজ? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এবার তাকাতে হবে মানচিত্রের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে, শিলিগুড়ি করিডর। শিলিগুড়ি করিডর মানচিত্রের সেই সরু পথ যা বদলে দিতে পারে পুরো যুদ্ধের হিসাব। দক্ষিণ এশিয়ার মানচিত্রে এমন একটি স্থান আছে যার প্রস্থ মাত্র কয়েক কিলোমিটার, কিন্তু সামরিক গুরুত্ব অমূল্য। এই স্থানটির নাম শিলিগুড়ি করিডর। সামরিক বিশ্লেষকদের কাছে এটি বেশি পরিচিত চিকেন স্নেক নামে। মানচিত্রে ভালো করে তাকালে দেখা যায় ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের স্থল যোগাযোগ অনেকটাই এই সরু করিডরের উপর নির্ভরশীল। এক পাশে নেপাল, অন্য পাশে বাংলাদেশ আর একটু দূরে ভুটান। এ কারণেই শিলিগুড়ি করিডোরকে ভারতের অন্যতম সংবেদনশীল কৌশলগত অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। কোনো সামরিক পরিকল্পনায়, কোনো লজিস্টিক বিশ্লেষণে অথবা কোনো আঞ্চলিক নিরাপত্তা আলোচনায় এই করিডোরের নাম এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব। এখানে একটি বিষয় পরিষ্কার করে বোঝা জরুরি: বাংলাদেশের উদ্দেশ্য কখনোই কোনো দেশের ভূখণ্ডকে হুমকি দেওয়া নয়, কিন্তু সামরিক পরিকল্পনায় প্রতিটি রাষ্ট্রকেই নিজের আশপাশের কৌশলগত বাস্তবতা বিবেচনায় নিতে হয়। আর সেই বাস্তবতায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিজেই একটি গুরুত্বপূর্ণ উপাদান। এ কারণেই দক্ষিণ এশিয়ায় যে কোনো বড় নিরাপত্তা সংকটের সময় বাংলাদেশের অবস্থানকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করা হয়। কারণ মানচিত্র কখনো মিথ্যে বলে না। যে দেশ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু শুধু একটি করিডোরই কি একটি যুদ্ধের ফল নির্ধারণ করে? অবশ্যই না। কারণ আজকের যুদ্ধ শুধু সীমান্তে হয় না, আজকের যুদ্ধ ছড়িয়ে পড়ে অর্থনীতিতে, কূটনীতিতে, জ্বালানি নিরাপত্তায়, আন্তর্জাতিক সম্পর্কেও। আর সেখানে শুরু হয় আরেকটি বড় হিসাব। একবিংশ শতাব্দীর পৃথিবীতে একটি যুদ্ধ শুরু করা যতটা কঠিন, তার চেয়েও কঠিন সেই যুদ্ধের মূল্য পরিশোধ করা। যে কোনো সামরিক সংঘাত, বিশেষ করে দুটি প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বড় ধরনের যুদ্ধ, সমগ্র অঞ্চলের অর্থনীতিকে অস্থিতিশীল করে তুলতে পারে। বাংলাদেশ ও ভারত দুই দেশই বর্তমানে গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। প্রতিদিন সীমান্ত পেরিয়ে পণ্য চলাচল করে, সমুদ্রপথে বাণিজ্য হয়, বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন এবং আঞ্চলিক সংযোগ সবকিছুই পরস্পরের সঙ্গে যুক্ত। এ কারণেই বিশ্বের বড় শক্তিগুলো সাধারণত আঞ্চলিক সংঘাতকে কূটনৈতিকভাবে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। কারণ একটি সীমান্ত যুদ্ধ কখন যে আন্তর্জাতিক সংকটে পরিণত হবে তা আগে থেকে বলা কঠিন। আর দক্ষিণ এশিয়ার মতো পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র সমৃদ্ধ অঞ্চলে এই ঝুঁকি আরও অনেক বেশি। তাই সামরিক শক্তির পাশাপাশি কূটনৈতিক শক্তিও আজ সমান গুরুত্বপূর্ণ।
এবং এখানেই বাংলাদেশ গত কয়েক বছরে একটি নীতি অনুসরণ করার চেষ্টা করেছে। সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। এই নীতির লক্ষ্য সংঘাত নয়, স্থিতিশীলতা, প্রতিযোগিতা নয়, ভারসাম্য। কিন্তু প্রশ্ন এখনো রয়ে যায়, যদি কখনো চরম পরিস্থিতি তৈরি হয় তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি আসলে কোথায়? উত্তরটি লুকিয়ে আছে অস্ত্রে নয়, মানুষের ভেতরে।